রিমার স্বামী রাজ রুমে বসে অফিসের কাজ করছিল। সেই সময় রাজের গার্লফ্রেন্ড মিতু রাজকে কল দেয়। রিমাকে লুকিয়ে রাজ ওর অফিসের মিতু নামের একজন মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছে। রাজ কল রিসিভ করতেই ওপাশ থেকে মিতু বলল, কি করো জান? এই তো অফিসে কাজ করছিলাম। তোমার ওই শাকচুনি বউটা কি করছে? হয়তো রান্নাঘরে কাজ করছে। আর তুমি এই সময় কল দিলে যে? তোমাকে না বলেছি যে আমি বাসে থাকা অবস্থায় তুমি কখনো আমাকে কল দেবে না? কি করব বলো জান, তোমাকে ছাড়া একলা এক মুহূর্তের জন্য ভালো লাগে না আমার। ভীষণ মিস করছিলাম তোমায়, তাই আর থাকতে না পেরে কল দিলাম। তোমার ওই বউকে তাড়াতাড়ি বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো, তারপর আমাকে বিয়ে করে নাও। এই দূরত্ব, এই অপেক্ষা আর ভালো লাগছে না। রাজ একটু হেসে বলল, সেই চেষ্টাই করছি মিতু, একটা সুযোগ আসতে দাও, আমি রিমের হাতে সোজা ডিভোর্স পেপার ধরিয়ে দেব। রাজের কথা বলার মুহূর্তেই হঠাৎ রিমা রুমে চলে আসে। রাজ রিমাকে দেখা মাত্রই কল কেটে দেয়। রিমা শান্ত স্বরে রাজকে বলল, তোমার কাজ শেষ হলে খেতে এসো। তুমি যাও, আমি আসছি। দেরি করো না, খাবারগুলো সব মাত্রই গরম করেছি, ঠান্ডা হয়ে যাবে। আসছি। রিমা স্থান ত্যাগ করে। কিছু সময় পর রাজও খাওয়ার জন্য ডাইনিং রুমে যায়। রাজ আর রিমার বিবাহ কার্য পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে 1 বছর হলো। রাজ একটি বেসরকারি কোম্পানিতে ভালো পজিশনে চাকরি করে। অফিসে মিতুর সাথে রাজের পরিচয় হয়। অতঃপর কথা বলতে বলতে রাজ আর মিতু একে অপরকে ভালোবেসে ফেলে। রাজ আর মিতুর এখন একটাই লক্ষ্য, রাজের জীবন থেকে রিমাকে সরানো। খাওয়া শেষ করে রাজ রুমে এসে বিছানায় বসে ভাবছে, রিমাকে কিভাবে যে আমার জীবন থেকে তাড়াই। রিমা তো কোনো ভুলও করে না, যার জন্য ওর থেকে ডিভোর্স চাইব। আর এমনি এমনি ডিভোর্সের কথা বললেও রিমা রাজি হবে না। তাই এমন একটা পরিকল্পনা করতে হবে যার জন্য রিমা বাধ্য হয় আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। রাজের ভাবনার মাঝেই রাজদের বাসার কাজের ছেলে সুমন রুমে প্রবেশ করে রাজের সামনে দাঁড়িয়ে ওর দিকে কফির একটা মগ এগিয়ে দিয়ে বলল, ভাইজান, এই নেন আপনার কফি। রাজ সুমনের দিকে তাকিয়ে কি যেন চিন্তা করে কফির মগটি নিয়ে বেডের উপর রাখে। সুমন চলে যেতে নিলে রাজ সুমনকে ডাক দিয়ে বলল, সুমন, এদিকে শোন। সুমন পিছন ঘুরে আবারও রাজের সামনে দাঁড়িয়ে বলল, জি ভাইজান, বলেন। আমার পাশে এসে বসে এখানে। সুমন রাজের পাশে বসে বলল, কিছু বলবেন নাকি ভাইজান? তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে। যদি তুই সঠিকভাবে আমার দেওয়া কাজটি করতে পারিস, তাহলে আমি তোকে 50,000 টাকা দেব। এতগুলো টাকার কথা শুনে সুমন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি এমন কাজ করতে হবে ভাইজান, যার জন্য আপনি আমারে এতগুলো টাকা দেবেন? রাজ ধীর স্বরে বলল, খুব জটিল কোনো কাজ না, শুধু একটু অভিনয় করতে হবে, তারপর বাকি কাজটা আমি দেখে নেব। শুধু অভিনয় করার জন্য আমারে এতগুলো টাকা দিবেন? সত্যি? আরে হ্যাঁ, আমি কি তোর সাথে মজা করতে বসেছি নাকি? কিসের অভিনয় করতে হবে ভাইজান? রাজ একবার দরজার দিকে তাকিয়ে দেখে রিমাকে দেখা যায় কিনা। রাজ রিমাকে দেখতে না পেয়ে ধীরস্বরে সুমনকে বলল, শোন, আগামীকাল রিমা দিনের যে কোনো সময় যখন ঘুমিয়ে থাকবে তখন তুই আমাকে কল করবি। আমায় জানাবি রিমা ঘুমিয়েছে কিনা। কিছু সময় পর আমি বাসে আসব। আর আমি বাসে আসার আগেই তুই এসে রুমে প্রবেশ করে বিছানায় এসে রিমার পাশে শুয়ে পড়বি। কিন্তু খেয়াল রাখবি, রিমা যেন কোনোভাবেই বুঝতে না পারে তুই ওর পাশে শুয়ে আছিস। আমি এসে যখন দেখব তোরা দুজন একসাথে বিছানায় শুয়ে আছিস, তখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করব। আর তখন তুই বিছানা থেকে নেমে বলবি যে রিমাই তোকে খারাপ প্রস্তাব দিয়েছে, টাকার লোভ দেখিয়েছে, তাই তুই রিমার সাথে ওর সাথে একই বিছানায় এসেছিস। এতে তোর কোনো দোষ নেই। তারপর আমি তোকে একটা থাপ্পড় দেব আর তুই রুম থেকে বের হয়ে যাবি। সুমন অবাক হয়ে রাজের কথাগুলো শুনে বলল, এইসব কি বলছেন ভাইজান? এমন বাজে অভিনয় আমার করা লাগবে? এখানে আফার তো কোনো দোষ নাই, তাহলে আফার সাথে এমনটা করা কি ঠিক হবে? তাছাড়া আপনি আফার সাথে এমনটা করতেই চাইছেন কেন ভাইজান? সেসব নিয়ে তোর কোনো ভাবার প্রয়োজন নেই। তোকে যে কাজ দিয়েছি তুই শুধু সেটাই করবি। আর কাজ সুসম্পন্ন হলে পেমেন্ট স্বরূপ 50,000 টাকা পাবি। এতগুলো টাকা একবারে পাওয়া যাবে, তাই টাকার লোভে পড়ে সুমন রাজের বলা কাজটি করতে রাজি হয়ে যায়। অতঃপর সুমন হাসি মুখে বলল, আচ্ছা ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকে সুযোগ পেলেই কাজটা করে ফেলব। আর শোন, বাসার মূল দরজা আর এই রুমের দরজা অবশ্যই খোলা রাখবি, শুধু একটু চাপিয়ে রাখিস, তাহলেই হবে। ঠিক আছে ভাইজান, আপনি যেমন বলবেন। যা এখন। সুমন রাজের রুম থেকে চলে যায়। রাজ বসে বসে ভাবে, সুমন যদি কাজটা ঠিকভাবে করতে পারে তাহলে রিমার সাথে আমার ডিভোর্স হওয়া আর কেউ আটকাতে পারবে না। একবার ডিভোর্সটা হয়ে গেলে আমি মিতুকে বিয়ে করে নেব। কথাগুলো বলে রাজ মুচকি হাসে। পরের দিন দুপুরবেলা সুমন রিমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে রিমা ঘুমিয়ে গিয়েছে। তাই সুমন অন্য রুমে গিয়ে রাজকে কল দেয়। রাজ ওর অফিসে কাজ করছিল। সুমনের কল রিসিভ করতেই সুমন বলল, ভাইজান, আফা মনে হয় ঘুমাই গেছেন, আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন। রাজ অফিস থেকে বাসায় এসে দেখে বাসার মূল দরজা খোলা। রাজ একটা হাসি দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। এরপর রাজ সরাসরি ওদের রুমে যায়।
রুমের দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে দেখে সুমন বিছানায় শুয়ে আছে। পাশে রিমা পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে রাখা। রাজ উচ্চস্বরে বলল, এইসব কি হচ্ছে এখানে? হ্যাঁ সুমন, তুই আমার স্ত্রীর সাথে একই বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিস? ছি, আমি হুট করে বাসায় নাচটা তো জানতেই পারতাম না। আমার আড়ালে তোরা এসব নোংরামি করে বেড়াস। পাপ কখনো চাপা থাকে না। কথায় আছে চোরের 10 দিন আর সাধুর 1 দিন। তোরা দীর্ঘদিন যাবত এসব নোংরামি খেলায় মেতেছিলি। আজ আমার সামনে তোদের আসল চেহারা ধরা পড়ল। তোদের প্রতি আমার ঘৃণা হচ্ছে। ছি ছি ছি। রাজের কথাগুলো শুনে সুমন মাথা নিচু করে বিছানা থেকে সাইডে দাঁড়িয়ে পড়ে। রাজ রিমাকে ডাকার জন্য বিছানার কাছে গিয়ে কাঁথাটা টেনে সরাতেই দেখে সেখানে রিমা নেই, শুধু একটা কোলবালিশ রাখা। এটা দেখে রাজ অবাক হয়ে বিছানা থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে সুমনকে বলল, কিরে সুমন, রিমা কোথায়? আর এখানে কোলবালিশ রাখা কেন? সুমন রাজের কথার কোনো প্রত্যুত্তর করে না, আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই সময় দরজার সাইড থেকে হাততালি দেওয়ার শব্দ ভেসে আসে। রাজ দরজার দিকে তাকাতেই দেখে রিমা হাততালি দিতে দিতে রুমের ভিতরে প্রবেশ করছে। রাজ রিমাকে মাত্রই রুমে প্রবেশ করতে দেখে অবাক স্বরে বলল, রিমা, তুমি মাত্র রুমে প্রবেশ করেছ? মানে তুমি ঘুমাওনি? রিমা ওর মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলল, কি ভেবেছিলে সুমনকে আমার সাথে এক বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে তুমি আমাকে যাচ্ছে তাই বলে বকাবকি করে বাসা থেকে বের করে দিবে? সবার চোখে আমাকে চরিত্রহীনা খারাপ মেয়ে বানিয়ে ডিভোর্স দিয়ে দিবে? রাজ চোখ বড় বড় করে রিমার দিকে তাকিয়ে থাকে। রিমা ওর সব পরিকল্পনা জানতে পারলো কি করে সেটাই ভাবছে রাজ। রিমা শান্ত স্বরে বলল, গতকাল তুমি যখন সুমনের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলছিলে, তখন আমি রুমে প্রবেশ করতে নিতেই দরজার কাছাকাছি এসে তোমার কথা শুনতে পাই। তারপর রুমে প্রবেশ না করে পর্দার আড়ালে দাঁড়িয়ে তোমার সব কথা পরিকল্পনা শুনি। আর আজ সকালে সুমনের মুখ দিয়ে সব সত্য স্বীকার করিয়েছি। ফ্ল্যাশব্যাক। রিমা ড্রয়িং রুমে সোফায় বসে আছে। সুমন ঘরের আসবাবপত্র পরিষ্কার করছিল। সেই সময় রিমা সুমনকে ডেকে বলল, সুমন, তোর ভাই আমার সাথে তোকে যে নোংরা অভিনয় করতে বলেছে তার জন্য ও তোকে 50,000 টাকা দিবে। কিন্তু তুই যদি আমি যেভাবে বলবো সেভাবে কাজ করিস তাহলে আমি তোকে 1 লক্ষ টাকা দিব। সুমন অবাক স্বরে বলল, আপনি কি করে জানলেন এসব আফা? গতকাল রাতেই আড়ালে তোদের সব কথোপকথন আমি শুনে নিয়েছি। এখন আমার কথা মতো কাজ কর, নয়তো 1 টাকাও পাবি না। ঠিক আছে আফা, আপনি যেমন বলবেন তেমনই হইব। বর্তমান। রাজ অবাক হয়ে রিমার দিকে তাকিয়ে আছে। রিমা তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি আমাকে কি ডিভোর্স দিবে রাজ? আজ তোমার এই নোংরা মানসিকতার খেলা আমার চোখে ধরা পড়ার পর আমি নিজেই ঠিক করে নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তোমার মতো নিচু মানসিকতার কাপুরুষকে আমি ভালোবেসেছিলাম। ভাবতেও আমার নিজের প্রতি ঘৃণা কাজ করছে। নিজের ওপর নিজেরই ঘৃণা থুতু ফেলতে লজ্জা লাগছে। রিমার মুখে এমন অপমানমূলক কথা শুনে রাজ রাগ নিয়ে রিমার দিকে এগিয়ে আসে রিমাকে মারার জন্য। কিন্তু সুমন রাজকে আটকে দিয়ে রাগী স্বরে বলল, সাবধান ভাইজান, আমার আফামনির শরীরে হাত ওঠানোর কথা চিন্তাও করবেন না। রাজ সেখানেই থেমে যায়। রিমা আর সুমনের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকায়। এরপর রিমা রাজকে ডিভোর্স দিয়ে রাজের বাসা থেকে চলে যায়। আর রাজের কুকর্মের কথা সব তাদের 2 পরিবারের সবাইকে জানিয়ে দেয়।